স্মৃতি ধারণ করার ক্ষমতাটা কতটা অদ্ভুত। কিছু স্মৃতি থাকে যা সময়ের সাথে ধুলো জমে ফিকে হয়ে যায়, আবার কিছু স্মৃতি থাকে যা মানুষ চাইলেও ভুলতে পারে না। মনের কোনো এক জায়গায় সেই স্মৃতিটা রয়েই যায়। আজকের এই ঘটনাটি যার জীবনে ঘটেছে, ওনার নাম আফজাল। ঘটনাটি 2011 সালের ডিসেম্বর মাসের। বাংলাদেশে তখন হাড় কাঁপানো শীত, কুয়াশায় মোড়ানো সেই সময়টাতে আফজাল ভাই মনে প্রাণে বিশ্বাস করতেন যে ওনাদের জীবনে কিছুটা সংগ্রাম থাকলেও জীবনটা স্বাভাবিকভাবেই চলছিল। ওনারা ঘুণাক্ষরেও টের পাননি যে ওনাদের অজান্তেই ওনাদের সাধের বসত বাড়ির দেয়ালগুলোর আড়ালে কিছু অশরীরী অস্তিত্ব বাসা বাঁধছে। আফজাল ভাই ওনার পরিবারের সাথে বসবাস করতেন বাংলাদেশের নারায়ণগঞ্জের অত্যন্ত পুরাতন এবং ঐতিহ্যবাহী এলাকায়। আপনারা যারা পুরানো ঢাকা এবং নারায়ণগঞ্জ দেখেছেন অলিগলিতে, ওনারা হয়তো সহজেই দৃশ্যটা কল্পনা করতে পারবেন। এলাকাটার গলিগুলো ছিল বেশ সরু, দিনের বেলাতেও মনে হয় সূর্যের আলো বেশি একটা পৌঁছাতো না। আফজাল ভাইদের বাড়িতে মোটেও কোনো রাজপ্রাসাদ ছিল না, বরং মধ্যবিত্তের ঘামে গড়ে ওঠা এক টুকরা আশ্রয়স্থল। বাড়ির চার দেয়ালের ভেতরে ছোট্ট একটা উঠান, যেখানে রোদের এক চিলতে আলো দুপুরে উকি দিত। এক পাশে ছিল বাথরুম, সামনের দিকে থাকার জন্য দুটি রুম, আর বাড়ির একটু ভেতরের দিকে যেখানে আলো বাতাস কম সেখানে ছিল 3rd নাম্বার রুম। এই তৃতীয় রুমটিকে ওনারা স্টোর রুম হিসেবে ভাড়া দিতেন বা ব্যবহার করতেন। বাড়িটি আফজাল ভাইয়ের বাবা অর্থাৎ মরহুম চাচাজান ওনার সারা জীবনের জমানো পাই পয়সা দিয়ে তিলে তিলে গড়ে তুলেছিলেন। তিনি আজ এই দুনিয়াতে নেই। আফজাল ভাইয়ের আম্মাও ওনাদের ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন অনেক আগেই। এখন এই পৈতৃক ভিটায় আফজাল ভাই, ওনার স্ত্রী আইরিন আপু, ওনাদের 3 ছেলে 1 মেয়ে এবং সবার ছোট বোন ঝুমাকে নিয়ে বসবাস করতেন। আফজাল ভাইয়ের বড় 2 বোনের বিয়ে হয়ে গিয়েছিল। ওনারা এখন নিজের সংসার সামলাতে ব্যস্ত। আফজাল ভাই নিজে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির ফ্যাক্টরিতে কাজ করতেন। ওনার ডেইলি রুটিন ছিল কাটার মতো, ঘড়ির কাটা। ডেইলি যাওয়া আসা, ভোরবেলাতে যাওয়া, এই নিয়ে যাই বেতন পেতেন উনি, ওনাদের জীবনটা খুব সুন্দরভাবেই চলছিল। কিন্তু কে জানতো এই পরিচিত শান্তির আড়ালেই ঘাপটি মেরে বসে আছে অজানা আতঙ্ক। সেই দিনটি ছিল একদম সাধারণ। অন্যান্য দিনের মতোই সকালে আফজাল ভাই কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। ফ্যাক্টরির ভেতরে বিশাল সব মেশিনে কান ফাটানো আওয়াজ, তেলের গন্ধ এবং শ্রমিকদের হাড় ডাকের মাঝখানে ওনার দিনটি কেটে গেল। দুপুরের কাজের চাপে তিনি ঠিকমতো খেতে পারলেন না। সন্ধ্যায় যখন উনি বাসায় ফিরলেন, তখন শীতের রাত নামতে শুরু করেছে। গলির মুখে সোডিয়াম লাইটগুলো নিভু নিভু অবস্থায় জ্বলছে। বাসায় ঢুকে উনি দেখলেন বাচ্চারা উঠানে খেলাধুলা করছে। বাচ্চাদের গায়ে তখনও শীতের কাপড়। আইরিন আপু হাসি মুখে জানালেন যে আজ ঝুমা খুব চমৎকার একটি সবজি এবং ছোট মাছের তরকারি রান্না করেছে। সারাদিনের ক্লান্তি ভুলে সবাই মিলে একসাথে গোল হয়ে রাতের খাবার খেতে বসলেন। রাতে সাধারণত যা হয়, আফজাল ভাই প্রচণ্ড ক্লান্ত ছিলেন। বাচ্চাদের ঘুম পাড়িয়ে দেওয়ার পর রাতে তখন ঘড়ির কাঁটায় 10টা কি 10:30 হবে। শীতের রাত বলে চারদিকে খুব দ্রুত নিস্তব্ধ হয়ে গেছিল। আফজাল ভাই আর আইরিন আপু ওনাদের রুমে শুয়েছিলেন, ঝুমা ওনার নিজের রুমে শুয়েছিলেন, আর বাচ্চারা তো সারাদিন ক্লান্তিতে আগেই গভীর ঘুমে তলিয়ে গেছে। আফজাল ভাই হঠাৎ ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ ওনার তন্দ্রা ভাবটা কেটে গেল। ওনার মনে হলো বাড়ির ভেতরে কোথাও কোনো কিছু নড়াচড়া করছে এবং যার একটা আওয়াজ আসছে। শব্দটা খুব ধীর কিন্তু স্পষ্ট। শুরুতে তিনি তেমন একটা গুরুত্ব দিলেন না। পুরাতন দিনের দালান, কাঠের আলমারি বা টিনের বাক্সগুলো শীতের রাতে তাপমাত্রার তারতম্যের কারণে বিভিন্নভাবে শব্দ করতেই পারে। তিনি ভাবলেন এটা হয়তো তেমন কিছুই না। তিনি পাশ ফিরে শোয়ার চেষ্টা করলেন। ঠিক তখনই সেই শব্দটা আবার হলো, কেমন যেন খসখস টাইপের একটা সাউন্ড। এবার সাউন্ডটা একেবারেই স্পষ্ট। মনে হচ্ছিল কেউ যেন নখ দিয়ে কাঠের উপর খুব ধীরে ধীরে আঁচড় কাটছে। এই বিচিত্র এবং অস্বস্তিকর আওয়াজটা আসছিল ওনাদের সেই ভেতরের স্টোর রুম থেকে। আফজাল ভাইয়ের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। উনি ঝুমা আপুকে ডাক দিলেন, ঝুমা, জেগে আছিস নাকি? একটু দেখতো ওই রুমের কোনো ঝামেলা হচ্ছে কিনা বা কোনো বিড়াল টিড়াল ঢুকেছে কিনা। ঝুমা আপু ওপাশ থেকে ঘুম জড়ানো কণ্ঠে উত্তর দিল, আচ্ছা ভাইয়া, দেখছি। আফজাল ভাই কান পেতে রইলেন।
তিনি শুনছিলেন ঝুমা বিছানা থেকে উঠলেন। ওনার পায়ের আওয়াজ স্টোর রুম থেকে এগিয়ে আসছিল। তারপর পুরাতন দরজার হুক খোলার ক্যাচ শব্দ। এরপর কয়েক মুহূর্তের জন্য একদম মৃত্যুর মতো নীরবতা। আফজাল ভাইয়ের মনে হলো সময় যেন থমকে দাঁড়িয়েছে। ওনার ইচ্ছা করছিল নিজে গিয়ে দেখার, কিন্তু যেহেতু উনি ওনার বোনকে পাঠিয়েছিলেন তাই উনি আর নিজে যাননি। কিছুক্ষণ পর ঝুমাপুর গলা শোনা গেল, ভাইয়া এখানে তো কেউ নেই, মনে হয় জানালার ফাঁক দিয়ে বাতাস আসছিল। আফজাল ভাই আর শুয়ে থাকতে পারলেন না। একটা অজানা অস্বস্তি ওনাকে বিছানা ছাড়তে বাধ্য করল। তিনি উঠে বাইরে এলেন। স্টোর রুমের দরজার কাছে ঝুমা দাঁড়িয়ে, ওনার চোখ মুখে ঘুমের রেশ। রুমের ভেতরে ফিলামেন্ট বাল্ব জ্বলছে, যার হলুদ আলোতে রুমটিকে বেশ রহস্যময় লাগছিল। আফজাল ভাই ভেতরে ঢুকলেন। সেই পুরাতন সিন্দুক, মরিচা ধরা টিনের বাক্স, একটা ভাঙা টেবিল, ঘুনে ধরা চেয়ার, নষ্ট সিলিং ফ্যান আর বাচ্চাদের ছোটবেলার একটা ভাঙা সাইকেল, সবকিছুই নিজের জায়গায় একদম স্থির। বাতাসে ন্যাপথলিন এবং পুরাতন কাগজের গন্ধ। ওই রুমে যেন গন্ধ না হয় সেই কারণে ওনারা ন্যাপথলিন রেখেছিলেন। তিনি প্রতিটি জিনিসের কাছে গেলেন, হাত দিয়ে চেক করলেন। বড় কাঠের বাক্সটা খুলে ভেতরের টর্চ লাইট মেরেও চেক করলেন। সামান্য ধুলোবালি এবং মাকড়সার জাল ছাড়া উনি কিচ্ছু খুঁজে পেলেন না। তিনি জানালার গ্রিল ধরে দাঁড়ালেন। দেখলেন সেটাও শক্ত করে আটকানো। তাহলে আওয়াজটা কোত্থেকে এলো? তিনি নিজেই নিজেকে সান্ত্বনা দিলেন, হয়তো কোনো ইঁদুর হবে, মানুষের পায়ের আওয়াজ পেয়ে হয়তো বা লুকিয়ে গেছে। তিনি ঝুমার দিকে তাকিয়ে বললেন, ইঁদুর ছিল হয়তো বা, যা তুই গিয়ে শুয়ে পড়। ঝুমা মাথা নেড়ে সায় দিয়ে চলে গেল। সেই রাতে আফজাল ভাইয়ের ঘুম নষ্ট হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু মনের কোনো এক গভীরে ওই একটা খসখস শব্দ এবং হালকা একটা আওয়াজের খচখচানি থেকেই গেল। মানুষের সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় বলে একটা ব্যাপার আছে, যা আমাদের বিপদ সম্পর্কে আগাম সতর্ক করতে পারে। আফজাল ভাইয়ের ষষ্ঠ ইন্দ্রিয় হয়তো তাকে বলছিল যে এভরিথিং ইজ নট ফাইন। এরপর বেশ কিছুদিন কেটে গেল। তেমন কোনো সমস্যা নেই, কোনো ধরনের কোনো শব্দ, ছায়া, অদ্ভুত কোনো ঘটনা ঘটেনি। আফজাল ভাইও আস্তে আস্তে সেই রাতের কথা ভুলে গেলেন। কিন্তু মানুষের মন খুব সহজেই বর্তমানের ব্যস্ততায় অতীতকে যেমন ভুলে যায়, ঠিক আগের মতোই সেই একঘেয়ে রুটিনে চলে আসতে শুরু করে। ওই একই সময়ে এমন কিছু ঘটে যা মানুষের জীবনকে আবার বদলে দেয়। একদিন হঠাৎ করে আবার রাতটা অন্যরকম হয়ে গেল। সেই দিনটিও দিনের বেলায় খুব স্বাভাবিক ছিল, কিন্তু রাতের আঁধার নামতেই আবহাওয়া যেন দ্রুত বদলে যেতে শুরু করে। আকাশটা ছিল মেঘলা, বাতাসের শোষ আওয়াজ বাড়ছিল। বাড়ির সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ঘড়ির কাঁটা তখন রাত 2টা বা 2:30 হবে, গভীর নিশিরাত যাকে বলে। হঠাৎ আফজাল ভাইয়ের ঘুম ভেঙে গেল একটি অদ্ভুত শব্দে। মনে হচ্ছিল কেউ খুব ভারী কোনো জিনিস, হয়তো কোনো লোহার সিন্দুক বা আলমারি, মেঝের উপর দিয়ে টেনে হিচড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। তিনি চমকে উঠে বিছানায় বসে পড়লেন। ওনার বুকটা ধরফর করছিল। আওয়াজটা ঠিক সেই স্টোর রুম থেকেই আসছিল। এইবার আওয়াজটা মোটেও হালকা বা ইঁদুরের আওয়াজের মতো শোনাচ্ছিল না। পরিষ্কার বোঝা যাচ্ছিল একজন বা কোনো একজন মানুষ, শক্তিশালী মানুষ ভেতরে আছে, যে সেই রুমের ভারী আসবাবপত্রগুলো একদিক থেকে অন্যদিকে সরাচ্ছে। আফজাল ভাই বিছানা থেকে নামলেন। মেঝেটা বরফের মতো ঠান্ডা। আইরিন আপু ঘুমের ঘরে একবার এপাশ ওপাশ ফিরলেন। আফজাল ভাই খুব সাবধানে চোরের মতো পা টিপে টিপে রুম থেকে বের হলেন। বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে রাস্তার ল্যাম্পপোস্টের আলো উঠোনে এসে পড়ছে। তিনি যতই স্টোর রুমের কাছে যাচ্ছিলেন, আওয়াজটা ততই জোরালো হচ্ছিল। মনে হচ্ছিল ভেতরে রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে। তিনি দরজার সামনে গিয়ে দাঁড়ালেন, দরজার হাতলটা ধরলেন, বুক ভরে নিঃশ্বাস নিলেন। এরপরে হ্যাচকা টানে দরজাটা খুলে ফেললেন। দরজা খোলার সাথে সাথেই ভেতরের সব একদম কাট করে বন্ধ হয়ে গেল। মানে কেউ মনে হয় সুইচ টিপে শব্দ থামিয়ে দিল। তিনি দ্রুত লাইটের বাটনটাকে প্রেস করলেন। রুমটি আলোকিত হয়ে উঠল। কিন্তু অদ্ভুত, অবিশ্বাস্য ব্যাপার হলো প্রতিটি জিনিস ঠিক আগের মতোই একই জায়গায় ছিল। সেই সিন্দুক, চেয়ার, টেবিল সব ইঞ্চিতে ইঞ্চিতে একদম ঠিকঠাক। কোথাও কোনো নড়াচড়ার কোনো চিহ্ন নেই। মেঝের ধুলোর আস্তরে কোনো নতুন পায়ের ছাপও নেই। আর রুমের ভেতর একটা গভীর শূন্যতা আর ভারী নিস্তব্ধতা বিরাজ করছিল। এতটাই নিস্তব্ধ যে আফজাল ভাই নিজের হৃৎপিণ্ডের সাউন্ড পর্যন্ত শুনতে পাচ্ছিলেন। তিনি কয়েক মুহূর্ত দরজার চৌকাঠের পাথরের মতো দাঁড়িয়ে রইলেন।
ওনার মনে হলো কেউ কি ওনার সাথে মশকরা করছে কিনা, নাকি এটা ওনার মনের ভুল। তিনি ভেতরে ঢুকে আবার সবকিছু নেড়েচেড়ে দেখলেন। সিন্ধুকের নিচে, আলমারির পেছনে উকি দিলেন। তন্ন তন্ন করে খুঁজেও কোনো কিছুর হদিস পেলেন না। শুধু একটা জিনিস ওনার নজরে এলো, রুমের ভেতরে বাইরের তুলনায় টেম্পারেচার অনেক বেশি লো, যেন কোনো ডিপ ফ্রিজের দরজা খোলা হয়েছে। তিনি বিভ্রান্ত হয়ে দরজা বন্ধ করলেন এবং রুমে এসে শুয়ে পড়লেন। তিনি মাত্রই শুয়েছেন, চোখের পাতা প্রায় একই হয়েছে, সাথে সাথে সেম আওয়াজ। এবার মনে হলো কেউ মেঝের উপর দিয়ে কিছু একটা ঘষতে ঘষতে দরজার দিকে আসছে। এবার আফজাল ভাই প্রচণ্ড মেজাজ খারাপ করলেন। ভয়কে ছাপিয়ে রাগ উঠে গেল ওনার। তিনি ভাবলেন নির্ঘাত কোনো বন বিড়াল বা খাটাস জাতীয় প্রাণী ভেন্টিলেটর দিয়ে ঢুকে গিয়ে তাদের ট্রেস দিচ্ছে। তিনি রাগে গজগজ করতে করতে পুনরায় উঠলেন, দ্রুত পায়ে গিয়ে দরজা খুললেন এবং লাইট অন করলেন। কিন্তু ঠিক আগের মতোই সবকিছু একেবারে সাইলেন্ট। একটা শব্দও নেই, একেবারে খালি, নিথর এবং নিস্তব্ধ। তিনি মনে মনে একটা গালি দিলেন। রাগে দরজার লকটা সজোরে আটকে দিয়ে এইবার নিজেকে জোর করে ঘুমানোর প্রস্তুতি নিতে শুরু করলেন। কিন্তু সেই রাতে ওনার ঘুমার ভালো হলো না। তিনি সারাটা রাত কান খাড়া করে শুয়ে রইলেন, কিন্তু আর কোনো শব্দ শুনতে পেলেন না। পরের দিন সকালে ফ্যাক্টরিতে যাওয়ার আগে আফজাল ভাই আইরিন আপু এবং বোন ঝুমাকে কড়া নির্দেশ দিয়ে গেলেন। তিনি বলেছিলেন, শোনো, আজ তোমাদেরকে একটা কাজ দেব। ওই যে স্টোর রুমটা আছে না, প্রতিটা ফাইল, বক্স, আসবাবপত্র অ্যান্ড হাঁড়ি পাতেল সব কিছু বের করবা। রুমটা একদম খালি করে ফ্লোর ফিনাইল দিয়ে মুছবা। আমি দেখতে চাই ভেতরে কোনো প্রাণী লুকিয়ে আছে কিনা, আর আমি একটা বিহিত করেই ছাড়বো এটার, বিকজ এভরি নাইট আই ডোন্ট লাইক ইট। সন্ধ্যায় যখন তিনি হাড় ভাঙা খাটনি শেষে বাসায় ফিরলেন, তখন দেখলেন সবকিছুই স্বাভাবিক। ফ্রেশ হয়ে তিনি জিজ্ঞেস করলেন, কি তোমরা কি ক্লিন করেছিলে রুম? ঝুমা উত্তরে বলল, হ্যাঁ ভাইয়া, ক্লিন করেছি। আমরা দুপুরের পর সব মালামাল উঠানে বের করেছিলাম, রুমের কোনায় কোনায় ঝাড়ু দিয়েছি। বাট ট্রাস্ট মি, ভেতরে কোনো ইঁদুর বা অন্যান্য কোনো জন্তুর কোনো ছাপ নেই, এমনকি কোনো ইঁদুরের গর্তও নেই। আফজাল ভাই কিছুটা শক্ত গলায় বললেন, নিশ্চয়ই কিছু একটা আছে, তোমরা হয়তো বা ভালো মতো দেখোনি। এমন আওয়াজ কি এমনি হয়? কিন্তু ঝুমার বারবার একই উত্তরে উনি আর কিছু বলতে পারলেন না। সেই দিন সাফাই কাজ শেষ করার পর রুমটা একদম ঝকঝকে এবং তকতকে পরিষ্কার। কয়েকদিন আর কোনো কিচ্ছু হলো না। আফজাল ভাই ধরে নিলেন হয়তো বা আসলে কোনো জানোয়ার বা কোনো সমস্যা ছিলই না, হয়তো বা কোনো মাকড়সার জাল বা ফ্লোরে পড়ে থাকা শীট বা কাগজের জন্য এরকম জিনিস শব্দ হচ্ছিল। কয়েকদিন পর ফ্যাক্টরি থেকে বাসায় ফেরার সময় আফজাল ভাই অনুভব করলেন ওনার শরীরটা আজ বেশি ক্লান্ত লাগছে। কিন্তু এই ক্লান্তিটা স্বাভাবিক নয়, শরীরের ভেতরে কেমন যেন একটা অস্থিরতা। মেশিনের গুমগুম আওয়াজ যেন ওনার মগজের ভেতরে ঢুকে গেছে। সুপারভাইজার আজ তুচ্ছ কারণে অনেক চিল্লাচিল্লিও করেছিলেন, তাই দুপুরে ঠিকমতো লাঞ্চটাও করতে পারেননি। মেজাজটাও তাই খিটখিটে। বাসায় ঢোকার পর দেখলেন মহল্লার গলিটা আজ বেশি কোলাহলপূর্ণ। পাশের ফ্ল্যাটের কারো বাসায় গায়ে হলুদ বা কোনো অনুষ্ঠান হচ্ছে। উনি বাসায় ঢুকে সোফায় বসে চা খাচ্ছিলেন, আর ওনার চোখ বারবার যাচ্ছিল সেই বন্ধ দরজার দিকে। দরজাটা বন্ধই ছিল, ঠিক যেমনটি থাকে, কিন্তু আফজাল ভাইয়ের কেন যেন মনে হচ্ছিল দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে, কেউ একজন দরজাটার ফুটো দিয়ে তাকে দেখছে। একটা অস্বস্তিকর অনুভূতি, যেন কেউ ঘাড়ের কাছে নিঃশ্বাসও ফেলছে। রাতের খাবার খেয়ে ওনারা যার যার রুমে গিয়ে শুয়ে পড়লেন। বাচ্চারা সারাদিন খেলে ক্লান্ত, তাই দ্রুত ঘুমিয়ে গিয়েছিল। আফজাল ভাইও ক্লান্ত থাকায় তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললেন। রাতে কোনো এক প্রহরে যখন পৃথিবী গভীর ঘুমে, আফজাল ভাইয়ের মনে হলো কেউ যেন ওনার কানের কাছে এসে ফিস ফিস করে কিছু বলছে। অস্পষ্ট কিছু শব্দ, কিন্তু ভাষাটা বোঝা যাচ্ছে না। তিনি ধরফর করে জেগে উঠলেন। সম্পূর্ণ রুম অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে আসা সামান্য আলোয় রুমের আসবাবপত্রগুলোকে কেমন যেন ছায়ার মতো দেখাচ্ছে। পাশে আইরিন আপু গভীর ঘুমে বিভোর, ওনার নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে। আফজাল ভাই ওনার হার্টবিট কন্ট্রোল করার চেষ্টা করলেন। কপালে ঘাম জমেছে। তিনি ভাবলেন, ধুর, হয়তো বা কোনো খারাপ স্বপ্ন দেখছি। তিনি বালিশ থেকে মাথা তুলে পানি খাওয়ার জন্য জাগের দিকে হাত বাড়ালেন। ঠিক তখনই কানে এলো একটি শব্দ, টুক টুক টুক। কেউ যেন
আঙুলের নখ দিয়ে দরজায় খুব আলতো করে টোকা দিচ্ছে। আওয়াজটা এতই ক্ষীণ ছিল যে অন্য কোনো সময় হলে তিনি হয়তো শুনতেই পেতেন না, কিন্তু এই গভীর রাতে একটা মশা ওড়ার শব্দও কানে লাগে। ঠিক এই শব্দটা ছিল বজ্রপাতের মতো, এবং সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এই শব্দটা সেই স্টোর রুমের ভেতর থেকে আসছিল। বন্ধ দরজার ওপাশ থেকে কেউ টোকা দিচ্ছে। আফজল ভাইয়ের গায়ের প্রতিটা লোম দাঁড়িয়ে গেল। মেরুদণ্ড দিয়ে বয়ে গেল ঠান্ডা বাতাস। তিনি কিছুক্ষণ সেই অন্ধকারের মূর্তির মতো বসে রইলেন। তারপর খুব সাবধানে, যেন নিজের ছায়াকেও শব্দ করতে না দেন, সেভাবে খাট থেকে নামলেন। মেঝেতে পা রাখতেই মনে হলো কেউ যেন ওনার পা দুটোকে মাটির সাথে টেনে ধরেছে। তিনি ধীরে ধীরে সামনে এগোলেন। ওনার পা যেন মেঝের সাথে আঠার মতো লেগে গেছে। তিনি স্টোর রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। বুকের ভেতরে হৃৎপিণ্ডটা কেমন যেন লাফাচ্ছিল ওনার। তিনি নিজে নিজে মনে করলেন, ইটস ওকে আফজল, ভয় পেও না, ইউ আর আ ম্যান, অ্যাক্ট লাইক ইট। তিনি দরজার হাতলটা ধরলেন। স্টিলের হাতলটা বরফের মতো ঠান্ডা। ওনার হাত ঘামে ভিজে পিচ্ছিল হয়ে গিয়েছিল। তিনি এক ঝটকায় দরজাটা খুললেন এবং সাথে সাথেই লাইট জ্বালালেন। রুমটা একদম খালি, কোনো নাড়াচাড়া নেই। সেই পুরাতন আসবাব, ধুলোবালি। ভেতরে উকি দিয়ে দেখলেন, খাটের নিচে দেখলেন, কিচ্ছু পেলেন না। উনি একটা দীর্ঘশ্বাস ফেললেন, নিজের বোকামের জন্য নিজেই হাসলেন। তিনি দরজাটা বন্ধ করে যেই পেছনে ঘুরেছেন, অমনি ভেতর থেকে বিকট একটা শব্দ হলো, ধুম করে, যেন উপর থেকে কোনো ভারী বস্তা বা মানুষের শরীর নিচে আছাড় খেয়ে পড়েছে। আফজল ভাইয়ের কলিজা এবার যেন শুকিয়ে গেল। তিনি ছিটকে সরে গেলেন দরজার কাছে, ঘুরে তাকালেন, কিন্তু এইবার আর সাহস হলো না দরজা খোলার। ওনার মনের ভেতরে এমন এক আদিম ভয় বাসা বাঁধল, যা চিৎকার করে কোনো কাউকেই সে বলতে পারছিলেন না। তিনি বুঝতে পারলেন ওপাশে যা আছে তা কোনো ইঁদুর বিড়াল নয়, বরং যাই আছে এটা ওনার সাথে খেলছেন। উনি সোজা দৌড়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়লেন। কাঁথা মুড়ে দিয়ে শুয়ে রইলেন, কিন্তু সারা রাত চোখের পাতা এক করতে পারলেন না। প্রতিটা মুহূর্ত মনে হচ্ছিল এই বুঝি দরজা খুলে কেউ বেরিয়ে আসবে। পরের দিনগুলোতে আফজল ভাই ফ্যাক্টরিতে কাজ করার সময় সব সময় আতঙ্কে থাকতেন। মেশিনের শব্দেও উনি টোকা দেওয়ার সময় মাঝে মাঝে চমকে উঠতেন। বাড়িতে আইরিন আপু এবং বাচ্চাদের জন্য ওনার খুব চিন্তা হতো। মনে হতো উনি যখন বাসায় নেই তখন যদি কিছু হয়ে যায়। একটা সপ্তাহ এভাবেই গেল। অদ্ভুত ব্যাপার হলো, এই এক সপ্তাহে আর কোনো আওয়াজ, কোনো কিচ্ছু নেই, কিন্তু আফজল ভাইয়ের মনের শান্তি উধাও হয়ে গিয়েছিল। ওনার মনে হচ্ছিল এটা কোনো সাধারণ নীরবতা নয়, কোনো একটা অদৃশ্য শক্তি সবুর করছে, অপেক্ষা করছে, পেশেন্টলি শক্তি সঞ্চয় করছে পরবর্তী আঘাত হানার জন্য। আর সেই ভয়ঙ্কর রাতটি খুব দ্রুতই চলে এলো। সেই বিকেলে ওনাদের বাসায় কিছু মেহমান এসেছিল। আইরিনাপুর বাপের বাড়ির আত্মীয় স্বজন। অনেকদিন পর বাসায় মেহমান আসায় রান্নাবান্না হলো, অনেক হাসাহাসি, সবাই মিলে চা নাস্তা খেলেন। আফজল ভাই নিজেকে খুব স্বাভাবিক দেখানোর অভিনয় করছিলেন, হাসছিলেন, গল্প করছিলেন, যেন কেউ ওনার মনের ভেতরের ঝড়টা বুঝতে না পারে। তিনি চাননি মেহমানদের সামনে এই টাইপের কোনো কথাবার্তা বলে পরিবেশটা নষ্ট হোক। অনেক রাতে মেহমানরা বিদায় নিলেন। গেট লক করলেন সবাই, লাইট অফ করলেন এবং ক্লান্তিময় শরীর নিয়ে শুয়ে পড়লেন। মাঝরাতে, সম্ভবত রাত 3টা হবে, হঠাৎ করে আফজল ভাইয়ের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ল। তিনি খুব সাবধানে, যেন আইরিনাপুর ঘুম না ভাঙে সেইভাবে মশারি তুলে নামলেন। ওয়াশরুমে গেলেন। শীতের রাত, পানি বরফের মতো ঠান্ডা। অজু করে বাথরুম থেকে বের হলেন। তিনি যখন করিডোর দিয়ে হেঁটে নিজের রুমের দিকে ফিরছিলেন, ঠিক তখনই ওনার কানে আবার সেই আওয়াজটা এলো। তবে এই আওয়াজটি কোনো জিনিস টানার, ঘষানোর বা পড়ার আওয়াজ ছিল না। এটি ছিল সম্পূর্ণ মানুষের গলার আওয়াজ, কোন এক মহিলার কান্নার শব্দ, খুব নিচু স্বরে, অস্পষ্টভাবে, যেন কেউ দেয়ালের ওপাশে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কান্নাটা এতটাই করুণ এবং বিষাদ মাখা ছিল যে শুনলে বুকের ভেতরটা দুমড়ে যায়। কিন্তু সেই কান্নার মধ্যে এমন কিছু একটা ছিল যা স্বাভাবিক নয়, একটা হাহাকার, একটা অশুভ ইঙ্গিত। আফজল ভাইয়ের শরীরে এবার ঘাম বাড়তে শুরু করলো। তিনি দরজার সামনে দাঁড়িয়ে গেলেন। ওনার মনে মনে সূরা ইখলাস এনে উনি পড়তে লাগলেন, আয়াতুল কুরসি সহ।
কিন্তু কান্নাটা থামছিল না, বরং মনে হচ্ছিল তিনি যত দ্রুত কাছে যাচ্ছেন কান্নাটা তত স্পষ্ট হচ্ছে, যেন ওপাশের সত্তাটি বুঝতে পারছে যে আফজাল ভাই দরজার ওপাশে দাঁড়িয়ে। আমি জানি না কেন আফজাল ভাই এতটা ভয় পাওয়ার পরেও সেই রুমের দিকে এগিয়ে গিয়েছিলেন। হয়তো কৌতূহল অথবা কোনো অদৃশ্য আকর্ষণ তাকে টেনে নিয়ে যাচ্ছিল। তিনি ধীরে ধীরে সেই দরজার হ্যান্ডেলে হাত রাখলেন। ওনার নিঃশ্বাসটা ভারী হয়ে আসছিল, গলা শুকিয়ে কাঠ। তিনি খুব সাবধানে দরজাটি একটু ফাঁকা করলেন। ভেতরে নিকষ কালো অন্ধকার, বাইরে ল্যাম্পপোস্টের আলো আজ যেন দেখা যাচ্ছে না। তিনি দেয়ালের সুইচ বোর্ডের দিকে হাত বাড়িয়ে লাইট জ্বালালেন। লাইটটা জ্বলে উঠল এবং তিনি ভেতরে পা দিলেন। ঠিক তখনই অলৌকিকভাবে রুমের লাইটগুলো টাস করে শব্দ করে ফিউজ হয়ে গেল। মুহূর্তের মধ্যে সব অন্ধকার। আফজাল ভাই চমকে ওঠার আগেই ওনার পেছনের দরজাটা সজোরে ধড়াম করে বন্ধ হয়ে গেল। তিনি পরিষ্কার শুনতে পেলেন বাহির থেকে কেউ একজন দরজার ছিটকিনি বা লক আটকে দিয়েছে। আফজাল ভাই এখন সেই রুমের ভেতরে বন্দী। তারপর তিনি যা দেখলেন তা তিনি কোনোদিনও ভুলতে পারবেন না। রুমের মাঝখানে সেই অন্ধকারের ভেতরে যেন আরো ঘন এক অন্ধকার নাড়াচাড়া করছিল। ওনার মনে হলো অন্ধকারে কালো কণাগুলো একত্রিত হয়ে কোনো একটা আকৃতিতে রূপ নিচ্ছে। দেয়াল থেকে ছায়াগুলো নেমে এসে জড়ো হচ্ছে মেঝের মাঝখানে। সেই আকৃতিটি কোনো সাধারণ ছায়া ছিল না, একটা মানুষের মতো ছায়া, অনেক লম্বা, আর কাঁধগুলো ছিল অস্বাভাবিকভাবে চওড়া। মানুষের শরীরের গঠনের সাথে তেমন কোনো মিল নেই। আফজাল ভাই ওনার পুরো চেহারা দেখতে পাচ্ছিলেন না, কারণ সেখানে কোনো আলোই ছিল না। উনি ভয়ে পিছিয়ে গেলেন, দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালেন। দেয়ালটা ছিল বরফের মতো ঠান্ডা। তিনি অনুভব করছিলেন রুমের ভিতরে বাতাস যেন দ্রুত শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ অক্সিজেনের ঘাটতি হচ্ছে। সেই জিনিসটি ধীরে ধীরে কোনো শব্দ না করে ওনার কাছে এগিয়ে এলো বলে মনে হলো। আফজাল ভাই চিৎকার করলেন, বাঁচাও আমাকে, কে আছো, আমাকে বাঁচাও। কিন্তু ওনার গলা দিয়ে কোনো স্বর বের হলো না, যেন কেউ ওনার গলার শ্বাসনালী বা স্বরনালী চেপে ধরে আছে। ঠিক তখনই ওনার মাথার ভেতরে সেই মহিলার কান্নার শব্দ আরো তীব্র হয়ে গেল। এবার আর বাহিরে নয়, মনে হচ্ছিল মস্তিষ্কের ভেতরে কেউ কান্না করছে। হঠাৎ তিনি অনুভব করলেন কেউ তার ডান হাতে খুব জোরে চাপ দিয়েছে। সেই হাতের কোনো চামড়া বা মাংসের স্পর্শ ছিল না, আগুনের মতো গরম, হাড় কাঁপানো একটা ফিলিংস। তিনি ভাবলেন যে এই অবস্থায় উনি আর বেঁচে থাকতে পারবেন না। উনি বুঝতে পারছিলেন কোনো কিছু একটা তার মুখের কাছে চলে আসছে। উনি খুব বাজে গন্ধ পেতে শুরু করলেন। ঠিক যখন ওনার সহ্যের সীমা ছাড়িয়ে গেল, তখন ওনার কানের কাছে এক বিকট আওয়াজ হলো, যেন কিছু বিস্ফোরিত হয়েছে বা ফেটে গিয়েছে। আফজাল ভাইয়ের চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। ওনার শরীর অবশ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল এবং তিনি জ্ঞান হারালেন। আফজাল ভাই জানেন না তিনি সেখানে কতক্ষণ বেহুশ হয়ে পড়েছিলেন। সেই অন্ধকার ঘরে সময় যেন থমকে গিয়েছিল। যখন ওনার সেন্স ফিরে এলো, তখন সবার আগে উনি নিজের শরীরের প্রচণ্ড ওজন আর ব্যথা অনুভব করলেন। তিনি চোখ খোলার চেষ্টা করলেন, কিন্তু চোখের পাতাগুলো যেন আটকে গেছে। মাথার ভেতরে অসম্ভব যন্ত্রণা। মনে হচ্ছিল অনেক দূর থেকে মানুষজন ফিস ফিস করে কথা বলছে। উনি ধীরে ধীরে আওয়াজগুলো পরিষ্কার শুনতে পেলেন। উনি শুনতে পেলেন আইরিন আপুর কণ্ঠস্বর খুব আতঙ্কিত এবং কান্না জড়িত গলায় ডাকছিল, আফজাল, শুনতে পাচ্ছ? তুমি চোখ খোলো। তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? কি হয়েছে তোমার? তিনি অনেক কষ্টে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে চোখ খুললেন। ওনার চারপাশের বাড়ির সবাই গোল হয়ে দাঁড়িয়ে। ওনার 3 ছেলে, মেয়ে, আইরিন আপু আর বোন ঝুমা, এমনকি 2-1 প্রতিবেশীও সেখানে ভিড় করেছিলেন। সবার চোখে মুখে চরম আতঙ্ক। আফজাল ভাই উঠে বসার চেষ্টা করলেন, কিন্তু শরীরে কোনো দম পাচ্ছিলেন না। ঝুমা কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ভাইয়া, তুমি কি ঠিক আছো? কি হয়েছে তোমার? আফজাল ভাই কিছু বলতে চাইলেন, কিন্তু বলতে পারলেন না। আইরিন আপু ওনার শাড়ির আঁচল ভিজিয়ে খুব আস্তে আস্তে আফজাল ভাইয়ের মুখ মুছে দিচ্ছিলেন। আফজাল ভাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। আফজাল ভাই হাত দিয়ে সম্পূর্ণ মুখ স্পর্শ করলেন ওনার হাতের তালুতে রক্ত। ওনার গালে, কপালে, গলায় ভারী কোনো আঁচড়, যেন কোনো হিংস্র পশু বা ধারালো নখ ওনার শরীরে আঁচড় দিয়েছে। সেই ক্ষতগুলো তীব্র জ্বালা পোড়া করছিল। এভাবেই দিনটা কেটে যাচ্ছিল। দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল।
কিন্তু আফজাল ভাইয়ের অবস্থার কোনো উন্নতি নেই। তিনি কাউকে কিছু বলতেও পারছিলেন না। ওনার মনে হচ্ছিল কথা বললেই সেই জিনিসটা আবার ফিরে আসবে। আইরিন আপু খুব চিন্তিত হয়ে আফজাল ভাইয়ের শ্যালক আলীকে ফোন করলেন এবং দ্রুত আসতে বললেন। আলী ভাই আফজাল ভাইয়ের কলিগ ছিলেন এবং খুব বুদ্ধিমান মানুষও ছিলেন। আলী ভাই আসার পর যখন আফজাল ভাইকে এই অবস্থায় দেখলেন, উনি রীতিমতো শকড। আফজাল ভাইয়ের মতো তাগড়া একটা মানুষের এই অবস্থা কিভাবে হয়? আফজাল ভাইয়ের গায়ে হাত দিয়ে আলী ভাই দেখতে পেলেন প্রায় অনেক জ্বর। থার্মোমিটারে মাপা হলে দেখা যায় 104 ডিগ্রি। আলী ভাই ওনার কাঁধে হাত রেখে বললেন, আফজাল ভাই কি হয়েছে? চুপ করে আছেন কেন? কালকে রাতে কি চোট ঢুকছিল নাকি? আফজাল ভাই নীরবে তাকিয়ে রইলেন। ওনার চোখে এমন আতঙ্ক ছিল যা ভাষায় প্রকাশ করার মতো না। আলী ভাই বাড়ির সবার কাছ থেকে ডিটেলস শুনলেন। ঝুমা এবং আইরিন আপু শুধু এটাই বলতে পারলেন যে ওনারা সকালবেলা ঘুম থেকে উঠে স্টোর রুমের দরজা খোলা এবং আফজাল ভাইকে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেছিলেন। রাত যখন গভীর হচ্ছিল, আফজাল ভাইয়ের জ্বরের ঘোরে প্রলাপ বকা বাড়ছিল। তিনি কখনো বিড়বিড় করে বলছিলেন, ওরা ওটা আসছে, ওটা আসছে, দরজা বন্ধ করো, দাঁত সাদা, আসছে। আলী ভাই শেষমেশ সিদ্ধান্ত নিলেন যে ডাক্তার বা হসপিটালে এখানে কোনো কাজ হবে না, অর্থাৎ মেডিকেল সায়েন্সের এর কোনো ব্যাখ্যা হয়তো বা হতে পারে না। উনি বললেন, এখন অনেক রাত হয়েছে, কালকে সকালবেলা আমি তল্লাটের সব থেকে বড় হুজুরের মসজিদ থেকে ধরে আনবো। আমার মনে হইতেছে আফজাল ভাইয়ের উপরে খারাপ কোনো বাতাস বা কিছু আসর হয়েছে। সেই রাতে বাড়ি থেকেও ঘুমালো না। আইরিন আপু সারা রাত ওনার হাজব্যান্ডের শিয়রে বসে কোরআন তিলাওয়াত করলেন। বাচ্চারা ভয়ে এক কোণে গুটিসুটি মেরে বসে রইল। আফজাল ভাইয়ের মনে হচ্ছিল তিনি এক অদ্ভুত ট্রমার ভেতর দিয়ে যাচ্ছেন। পরদিন সকালে তিনি যখন চোখ খুললেন তখন দেখলেন শরীরটা কিছুটা হালকা লাগছে, কিন্তু দুর্বলতা কাটেনি। ঝুমা ফ্লোরে জায়নামাজ বিছিয়ে তসবি পাঠ করছিল। ভাইকে নড়তে দেখে সে দৌড়ে কাছে এলো, স্টিলের গ্লাসে করে পানি খাওয়ালো। পানিটুকু গলায় নামার পর আফজাল ভাই প্রথম কথা বললেন, আলী কই? আলী কি এসেছে? কিছুক্ষণ পর আলী ভাই রুমে ঢুকলেন। সাথে নিয়ে এলেন একজন বয়োজ্যেষ্ঠ হুজুরকে। ওনার নাম মাওলানা ইব্রাহিম। ওনার বয়স হয়েছে, সাদা দাড়ি, পরনে সুন্নতি লেবাস। ওনার চেহারায় এক ধরনের নুরানি জ্যোতি ছিল যা দেখলেই মনে সাহস আসে। উনি রুমে ঢোকার পরেই পরিবেশটা কেমন যেন শান্ত হয়ে গেল। হুজুর আফজাল ভাইয়ের পাশে বসলেন, ওনার হাত ধরে নাড়ি পরীক্ষা করলেন, তারপর খুব নরম সুরে জিজ্ঞেস করলেন, বাবজান ভয় পায়েন না? আপনাকে জিগাই, আপনি আমার কন্ত কি হয়েছে? এটা কি ছিল আসলে? আফজাল ভাই কাঁপা কাঁপা গলায় সব খুলে বললেন। সেই মাঝরাতে ঢোকা, দরজার ওপাশের কান্না, রুমের লাইট নিভে যাওয়া, সেই অবয়ব সব কিছু বললেন। সব শুনে হুজুর চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ রইলেন, তারপর গম্ভীর গলায় বললেন, এইটা কোনো সাধারণ ঘটনা না, এটা তো পুরাতন কিছু একটা মনে হইতেছে। আচ্ছা দেখি। তিনি পকেট থেকে ছোট্ট একটা কিতাব বের করে দোয়া এবং আয়াত পড়তে লাগলেন। পড়ার এক ফাঁকে তিনি আলীকে বললেন, বাবার চোখে একটা কাপড় বেঁধে দাও তো, সে যেন কিছু দেখতে না পারে। আলী ভাই তাই করলেন। আফজাল ভাইয়ের চোখে কাপড় বাঁধার প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল। হুজুর উচ্চস্বরে রুকিয়া বা কোরআনের আয়াত পড়তে লাগলেন। আফজাল ভাই অনুভব করছিলেন ওনার শরীরের ভেতর দিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে। কখনো প্রচণ্ড গরম লাগছে, আবার কখনো হাড় কাঁপানো শীত। এক পর্যায়ে ওনার মনে হলো বুকের ওপর থেকে বিশাল কোনো পাথর নেমে গেল। তিনি লম্বা একটা নিঃশ্বাস নিলেন। হুজুর বললেন, এবার কাপড়টা খুলে ফেলাও। চোখ খোলার পর আফজাল ভাই নিজেকে অনেকটাই হালকা অনুভব করলেন। হুজুর আলীকে বললেন, ওই কালো কাপড়টা রান্নাঘরের চুলায় গিয়ে পুরাই ফেলো, আর খবরদার ছাইগুলো যেন কারো গায়ে না লাগে বা ছাই যেন কেউ পাড়া না দেয়। এরপর হুজুর উঠে দাঁড়িয়ে আবার বললেন, এই সমস্যার মূলে যেতে হইলে আমার ওই স্টোর রুমটাতে যেতে হইব। সবাই পিছিয়ে গেল, কিন্তু হুজুর অভয় দিলেন। তিনি হাতে একটি তসবিহ এবং ছোট কোরআন শরীফ নিয়ে সেই অভিশপ্ত রুমের দিকে এগোলেন। তিনি সবাইকে নির্দেশ দিলেন যে কেউ যেন ভেতরে আসে। হুজুর ভেতরে ঢুকলেন এবং দরজাটা চাপিয়ে দিলেন। বাহিরে দাঁড়িয়ে আফজাল ভাই, আলী ভাই এবং পরিবারের সবাই অপেক্ষা করতে লাগলো। ভেতর থেকে হুজুর ভরাট গলায় কিছু কথা বলছিলেন। তিনি খুব জোর গলায় আজান দিচ্ছিলেন এবং কিছু সূরা পাঠ করছিলেন। মাঝে মধ্যে ভেতর থেকে ধপাস ধপাস খটখট শব্দ আসছিল। প্রায় 40 মিনিট পর দরজা খুলে হুজুর বেরিয়ে এলেন। ওনার কপালে ঘাম, মনে হচ্ছিল কোনো যুদ্ধ করে ফিরেছেন।
তিনি সবার সামনে হাত মেলে ধরলেন, বললেন, এই যে দেখো, এই জিনিসটাই সব শক্তির মূল। সব নষ্ট এইটার জন্যই। এটা তো একটা কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর তাবিজ। সবাই অবাক হয়ে গেল। ওনাদের বাড়িতে ব্ল্যাক ম্যাজিক কি করবে? হুজুর ব্যাখ্যা করলেন, এটা তোমাদেরকেও করে নেই। এই তাবিজটা অনেক বছর আগে হয়তোবা এই বাড়ি তৈরির সময় কেউ মাটির নিচে বা দেয়ালের কোনো ফাটলে গাইতে রাখছিল। এতদিন সুপ্ত অবস্থায় আসছিল, কোনো কারণে হয়তোবা বাইরে গেছে বা কেউ হয়তো ফালাই দিছে ভুলে। এই কারণে এই ঝামেলাটা স্টার্ট হয়েছিল। এই ঘটনার পর আফজাল ভাই এবং ওনার পরিবার আর এক মুহূর্তের জন্য সেই বাড়িতে থাকার সাহস পাননি। যদিও হুজুর তাবিজটি নষ্ট করে দিয়েছিলেন এবং বাড়িটি বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু তারপরে ওনাদের মনে আর সাহস ছিল না। আলী ভাই এবং আফজাল ভাই মিলে দ্রুত অন্য এলাকায় শহরে ভালো একটা বাসা ভাড়া করলেন। ওনাদের পৈতৃক ভিটা ছেড়ে ওনাদের চলে যেতে হলো। আজ অনেক বছর পার হয়ে গিয়েছে। আফজাল ভাইয়ের বাচ্চারা এখন বড় হয়েছে, ওনার ক্যারিয়ারে উন্নতি সাধন হয়েছে, কিন্তু সেই রাতের স্মৃতি আজও মাঝে মাঝে তাকে তাড়িয়ে বেড়ায়। আজও গভীর রাতে জানালার বাহিরে আফজাল ভাই যদি কোনো বেড়ালের ডাকও শুনেন, উনি চমকে ওঠেন। বিজ্ঞানের কাছে হয়তো এটার ব্যাখ্যা আছে, কিন্তু আফজাল ভাই এটার কোনো ব্যাখ্যা দিতে পারেননি। উনি আমাকে এই ঘটনাটা এই পর্যন্তই বলেছেন। আমি জানি না ঘটনাটা আপনাদের কতটুকু ভালো লেগেছে বা আনন্দ দিতে পেরেছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি ভালো ঘটনা আপনাদের জন্য কালেক্ট করার জন্য। তারপরেও যদি ভালো না লাগে, আই এম রিয়েলি সরি। ভালো লাগলে আপনাদের সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোহাম্মদ সাবিত আলম আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com উইথ রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আপনারা সবাই জানেন যে সামনেই ফেব্রুয়ারি মাস, এবং ফেব্রুয়ারি মাসে আমরা 6 বছর পূর্ণ করব। আর সেই উপলক্ষে আমরা চাই 2 মিলিয়নের এক বিরাট পরিবার হতে। জানি না কতটা সম্ভব হবে, বাট চেষ্টা করে যাচ্ছি। আশা করছি আপনাদের পাশে পাবো। আমরা এখন যেটা করতে চাই, একটা ঘটনায় যেতে চাই, তবে সেটি আমাদের কাছে এসেছে অডিও ক্লিপ আকারে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না। জানি আপনি আল্লাহর অশেষ রহমতে সবসময় ভালোদের দলে থাকেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, আমি অনেক আগে থেকেই আপনার ভূত শুনতাম। তারপর ভূত.com যখন এপিসোড করা শুরু করলেন, তখন থেকেও আমি ভূত.com রেগুলার শুনি, কম বেশি যতটুকু সময় পাই। এমনও রাত যায় আমি প্রায় রেগুলারলি শুনি। তো ভাইয়া, অনেক দিন ধরে ভাবতেছিলাম আমি একটা ঘটনা শেয়ার করবো আপনার কাছে। অনেক ব্যস্ততার মাঝে থাকি, তাও সময় হয় না। কিন্তু আজ অনেক সময় ম্যানেজ করে অনেক ভেবে চিন্তে একটা ঘটনা শেয়ার করব ভাবলাম। আশা করি সবার মাঝে শেয়ার করবেন। প্রথমে আমার একটু পরিচয় দিয়ে নেই। আমার নাম মোহাম্মদ সীমান্ত। থাকি জামালপুর জেলার সহসিয়াবাড়ি থানার কোনো একটা গ্রামে। গ্রামের নামটা বললাম না প্রাইভেসির জন্যে। তো ভাইয়া, ঘটনাটা একটা বিয়েকে কেন্দ্র করে। বাকি ঘটনাটুকু আমি ঘটনাতেই শেয়ার করি। তো ভাইয়া, সালটা আনুমানিক 2017 কিংবা 18, সঠিক খেয়াল নেই। আমার দুঃসম্পর্কের কাকাতো ভাইয়ের বিয়েকে নিয়ে এই ঘটনাটা।
তো আমার ভাইয়া একটা মেয়েকে পছন্দ করতো কলেজ লাইফ থেকেই। আমরা যতদূর শুনলাম ওই মেয়েটাও ভাইয়াকে খুব পছন্দ করতো। তো তারা অনেক দূর আগে যায় সম্পর্কে তাদের। তো মেয়েটা নাকি তাকে একদিন বলে তারা বিয়ে করবে, এমনকি তার ফ্যামিলিতে যেন ভাইয়া তাদের খবর জানায়, মানে বিয়ের প্রস্তাব পাঠায়। তো যেই কথা সেই কাজ, ভাইয়া তাকে অনেক ভালোবাসে, মেয়েটাও ভাইয়াকে অনেক ভালোবাসে। ভাইয়া 7-5 না ভেবে মেয়ের বাড়িতে মানে বিয়ের প্রস্তাব পাঠালো। তো রাসেল ভাইয়া প্রথমে মেয়ের বাবা রাজি হয়নি, কিন্তু মেয়েকে অনেক আদর করে ভালোবাসি, সেই ক্ষেত্রে একটা পর্যায়ে বিয়েতে রাজি হলো। তো ভাইয়া একটা বিষয় ক্লিয়ার করে রাখি, আমার দুঃসম্পর্কের ভাই যাকে ভালোবাসতো, যার সাথে সম্পর্ক রাখতো, তাকে নাকি একটা ছেলে পছন্দ করতো, সে কলেজ লাইফ থেকেই। সেই ছেলেটা অনেক পছন্দ করতো, মানে প্রপোজালও করেছিল। তো মেয়েটা নাকি মানা করে দিছিল, তো রাজি হয়নি। তো একটা পর্যায়ে ভাইয়ের সাথে সম্পর্ক হয়, সেই হিসেবে তারা দুজন দুজনকে পছন্দ করে ভালোবাসে, এমনকি বিয়ের দিকেও অনেক এগিয়ে গেছে। তো ভাইয়া সেই ছেলেটা কিভাবে জানি ভাইয়ার হয়তো বা ওর মেয়েটার বিয়ের কথা শুনতে পারে। তো বিয়ের 1 সপ্তাহ আগে মেয়েটাকে মানে ডাকে বাড়ির বাইরে, মেয়েটা যায় না, পরে নানান ধরনের হুমকি দেয়। তারপর মেয়েটা গেছে, তার সাথে দেখা করলো, কথা বললো। তো ওই ছেলেটা নাকি বলছে মানে আমার হবু ভাবিকে যেন এই বিয়েতে রাজি না থাকে, বিয়েটা না করে, না হলে অনেক ক্ষতি করবে ভাবির, আরো অনেক নানান বিষয় হুমকি দিত। তো ভাবি এগুলো কথায় কোনো ভয় না পেয়ে তাকে অপমান অপদস্থ করে পাঠিয়ে দেয়। তারপর মাশাআল্লাহ বিয়ে হয়। বিয়েটা মানে বিয়ের সমস্ত কার্যকলাপ শুরু হয়, কেনাকাটা, এক পর্যায়ে বিয়ের দিনও আসে। তো বিয়ের দিন বিয়ে পড়ানো হলো খুব ভালো করে, খাওয়া দাওয়া, তারপর বিদায় নেওয়া, সব কিছু ঠিকঠাক। বাড়িতে আসার পর হুট করে ভাবির যেন কেমন একটা মানে অচেনা ব্যবহার শুরু হলো, যেটা কেউ আমরা কখনো ভাবতে পারিনি যে হুট করে ভাবির এরকম আচরণ দেখা যাবে। তো আমরা প্রথমে তেমন আমলে নিলাম না, ভাবলাম নিজে বাড়ি থেকে অন্য একটা বাড়িতে আসলো, মন খারাপ থাকতেই পারে, এটাই স্বাভাবিক। তো ভাবে 2-1 দিন কেটে গেল। তো ভাইয়া একদিন আমায় এসে বলতেছে যে তোর ভাবি এরকম এরকম, আগে ছিল না, এখন হুট করে এমন হলো, কি সমস্যা? তারপর আপনারা তো জানেনই বিয়ের 3 দিন পর ফির নিতে যায়, বিয়ের ফিরনি বলে। তো এখানে বাড়িতে গিয়ে বাড়িতে থেকে আর আসবে না, ভাইয়ের সাথে অনেক মনোমালিন্য হয়, ভাইকে দেখতে পারে না, নানান কথাবার্তা শোনায়, গালি দেয়। তো এভাবে প্রায় 1 মাসের মতো কেটে গেল। তো ভাইয়া আর ভাইয়ার ফ্যামিলি ওরা বিষয়টা ঠিকভাবে মানতে পারলো না। তারা প্রথমে একটা হুজুরকে দেখালো যে আসলে কি বিষয়টা এমন হুট করে চেঞ্জ হয়ে গেল। তো হুজুর বলল তাদের যে ওনাকে একটা মানে ছোটখাটো একটা জাদুটনা করা হয়েছে, যে কোনো একটা জিন হয়তো বা এরকম অদৃশ্য কোনো জিনিস দিয়ে, তো তাকে একটা তাবিজ আর পানি পড়া দিয়ে চলে গেছে, এর বেশি কিছু বলেনি। তারপর ভাবি কিছুটা স্বাভাবিক হয়, আবার আমাদের ভাইয়ার বাসায় আনে। তো বেশ কয়েকদিন খুব নর্মালি যাচ্ছিল, কিন্তু হুট করে প্রায় 1 থেকে 1.5 মাস পর হুট করে ভাবির নাকি খুব বাজে অবস্থা হয়ে যায়। তো ভাই আমায় কল দেয়, আমি যাই, আমার বন্ধুরা মিলে যাই। যাওয়ার পরে দেখি খুব করুণ অবস্থা। ভাইয়া কিভাবে বোঝাবো আপনাকে, মানে 2-3 জনও আমরা ধরে রাখতে পারি না, এরকম একটা অবস্থা। তো আমরা একটা আমাদের এলাকার পাশে কবিরাজ, তার নাম বললাম না, তো আমরা কবিরাজকে ডেকে আনি।
তো বিশ্বাস করবেন না ভাইয়া, কবিরাজ বাসায় পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে বলে এই বাড়িতে একটা অশুভ আত্মা বসবাস করছে, হয়তোবা মানে জিন জাতীয় এমন একটা কথা বলল যে খুব ভয়ানক। এ বাড়িতে কেউ ওটা চালান করছে, কে হতে পারে। তারপর ওই যে ছেলেটার কথা বললাম যে ভাবিকে বিয়েতে মানা করছিল, তো সমস্ত কিছু বলা হলো। তো ওই ছেলেটার খুঁজে পাওয়া যায় না। আমরা গেলাম ওদের বাড়িতে, ওরা নেই। শুনলাম ওরা নাকি ঢাকায় থাকে। টাকা কোন জায়গা থেকে আমরা সঠিক জানি না, কিন্তু একটা পর্যায়ে তার ফোন নাম্বার নিয়ে আমরা কথা বললাম। প্রথমে সত্যিটা বলিনি, তারপর বলতে বাধ্য হলো। আমরা অনেক চাপ প্রয়োগ করলাম তার ফ্যামিলিতে। তারপর সে বলে যে সে নাকি তার উপর কালো জাদু করছে, সে যেন সংসার করতে না পারে ঠিকভাবে, আর যদি আবার সংসার করতে পারে তারপরেও তাদের ভবিষ্যতে নাকি বাচ্চা কাচ্চা আসবে না, মানে এই টাইপের একটা কালো জাদু করছিল। কিন্তু ভাইয়া বিশ্বাস করেন, আমার ভাবির এমন অবস্থা হয়ে গেছিল, মানে ঠিকভাবে খেত না, কারোর সাথে কথা বলতো না, একদম একা এক ঘরের কোনায় বসে থাকতো। মানে কারোর সাথে ভালো ব্যবহার, ভালো কথা কোনো কিছুই বলতো না। যদি কেউ তাকে খাওয়ার জন্য জোর করতো, তাকে গালি দিত অকথ্য ভাষায়, নানান কিছু অনেক কিছুই বলতো। সবাই আসলে অবাক হয়ে গেছিল যে হুট করে মেয়েটার কি হলো। তো কবিরাজটা সিদ্ধান্ত নেয় একটা নির্দিষ্ট একটা রাতে তার নাকি একটা চিকিৎসা করবে। বেশ কয়েকটা জিনিসপত্র আমাদের ম্যানেজ করতে রাখতে বলে। একটা খাসি, তারপর 10 কেজি মিষ্টি, আর কি কি জানি বলছিল, এলা সঠিক মনে নেই আমার, এরকম জাতীয়। তারপর কবিরাজ আসলো, এসে তার সাথে থাকা কয়েকটা জিন মানে তার ভিতরে চালান করে দিল। আর তখন ভাবির মাঝে তার একটা জিন মানে হাজির হয়ে সমস্ত কিছু বলল যে যে ছেলেটা ওরকে মানে বর্তমান যে জিনটা ভাবির ওপর ভর করে আছে তাকে অনেক বাজেভাবে তার উপরে মানে চালান করা হয়েছিল। একটা মাছ মানে একটা জ্যান্ত একটা মাছের ভিতর বেশ কয়েকটা তাবিজ আর কি কি জানো বলে জাদুটোনা করে মাছের পেট কেটে ওটার ভিতরে দিয়ে তারপর সেলাই করে নাকি আবার নদীতে ছেড়ে দিছিল। তো সেই মাছটা কবিরাজের সেই জিনগুলো মানে উদ্ধার করতে পারেনি। আর 2টা তাবিজ তাদের বাড়ির 2 পাশের 2 কোণায় পুঁতে রেখেছিল। তো ভাইয়া তাবিজ কোন পাশে আছে তারা কেউ বলতে পারে না। তারপর অনেক কষ্টে তাবিজগুলো মানে বের করার মতো সাধ্য হলো। দেখলো এত নিকৃষ্টভাবে একটা মানুষকে কেউ এরকমভাবে জাদুটোনা হয়তো বা মানে খারাপ কাজে লিপ্ত করায়। তো এইটুকু ভাইয়া, আসলে মানুষের দ্বারাই এরকম খারাপ কাজ হয় আদৌ আমরা বিশ্বাস করতাম না, শুধু আপনার স্টোরিতে শুনতাম। তারপর মানে এগুলোই বিশ্বাস করতাম, নিজের চোখে দেখিনি কখনো। কিন্তু এটা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে একটু সক্ষম হলাম যে না, যে আদৌ জাদুটোনা জিন হয়তোবা শয়তান বলতে কিছু আছে। আশা করি ভাইয়া ঘটনাটা সবার মাঝে শেয়ার করবেন। ঘটনাটা কতটুকু গুছিয়ে বলতে পারলাম জানি না, কিন্তু বিশেষ করে এটা 100% সত্য একটা ঘটনা। যদি ঘটনাটা কখনো সিলেক্টেড হয় অবশ্যই জানাবেন, আমি অনেক অপেক্ষায় রইব আমার ঘটনা আমি নিজ কানে শোনার জন্যে। আজকে এই পর্যন্তই ভাইয়া। আমার কাছে কয়েকটা গল্প আছে আমার দাদুর কাছ থেকে শোনা আর আমার নানুর কাছ থেকে শোনা, দেখি এটাতে কেমন অনুপ্রেরণা পাই। যদি পাই তাহলে ইনশাল্লাহ সামনে আরও কয়েকটা ঘটনা আপনার কাছে শেয়ার করব। আজকে এই পর্যন্ত ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ভূত.com চিরজীবী হোক। আল্লাহ হাফেজ।
লুকোচুরি? You will never be alone.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আমি জানি আপনি সব সময় ভালোর দলে। আমি আপনার অনেক পুরনো একজন শ্রোতা। সেই 2011 সালে ভূত এফএম শোনা শুরু এবং এখন পর্যন্ত আপনার সাথেই আছি। বেশ কিছু ঘটনা আমার জানা থাকলেও লেখাপড়ার চাপে, সময়ের অভাবে লেখা হয়ে ওঠে না। যেহেতু ঘটনাটি সাম্প্রতিক কালের সত্য একটি ঘটনা, তাই আজ অনেক কষ্টে সময় বের করে লিখে ফেললাম। ঢাকার বাইরে থাকায় স্টুডিওতে আসতে পারবো না বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমেই বলে রাখছি, ঘটনাটা একটু বড়, তবুও যথাসাধ্য ছোট করে লেখার চেষ্টা করছি। গুছিয়ে লিখতে না পারার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি প্রথমবার ঘটনাটি লিখছি, তাই লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে ঘটনাটি পড়লে কৃতজ্ঞ থাকব। আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। প্রথমেই ভূত.com-এর শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, ঘটনাটি খুবই সাম্প্রতিক কালের এবং একটি সত্য ঘটনা, যার সাক্ষী শত শত মানুষ। ঘটনাটি সিরাজগঞ্জ জেলা সদরে ছনগাছা ইউনিয়নের ডিগ্রিপাড়া গ্রামের কবরস্থানের একটি লাশের ঘটনা। আমাদের বাড়ি থেকে একটু দূরে এক বাড়িতে গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ছেলে আব্দুল মোমিনের সাথে তার বাবার ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই, মেজ ভাই ও তার বাবা মিলে আব্দুল মোমিন কাকাকে মারপিট করে গুরুতর আহত করে। ধীরে ধীরে মোমিন কাকার স্বাস্থ্যের অবনতি হলে 3 দিন পর শুক্রবার মোমিন কাকার সেই বড় 2 ভাই ও তার স্ত্রী মিলে মোমিন কাকাকে হাসপাতালে নিয়ে যায়। আমরা জুম্মার নামাজ পড়ে মসজিদ থেকে বের হতেই শুনতে পাই মোমিন কাকা হাসপাতালে মারা গেছে। এদিকে পুরো গ্রাম সহ আশেপাশের গ্রামে ছড়িয়ে পড়ে বাবা ও বড় ভাই মিলে ছোট ছেলেকে মেরে ফেলেছে। বাদেশা জানাজার সময় দেয়া হয়, কিন্তু জানাজার একটু আগে হত্যার তদন্ত করার জন্য পুলিশ আসে এবং তদন্ত শুরু করে দেয়। এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। যেহেতু রাত, তার উপর আইনি ঝামেলার জন্য জানাজা করতেও সময় লাগছিল, তাই এলাকাবাসীরা বাড়ি চলে আসে। এদিকে মোমিন কাকার স্ত্রী ও তার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে মামলা না করে পারিবারিকভাবে মীমাংসার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে গুটি কয়েকজন মানুষ রাত 1টার দিকে মোমিন কাকার জানাজা সম্পূর্ণ করে কবরস্থানে দাফন করে। কবরস্থানের পাশ দিয়েই গ্রামের ভেতরের রাস্তা। বলে রাখা ভালো, কবরস্থানের 3 পাশে বাউন্ডারি করা এবং রাস্তার সাথে কবরস্থানের বাউন্ডারির পাশ দিয়েই সবার বাড়িঘর। তাই কবরস্থানের 3 দিকে প্রচুর রঙিন লাইট লাগানো। খুবই সুন্দর, পরিপাটি, পরিষ্কার একটা কবরস্থান। গ্রামের মুরব্বীরা মিলে মোমিন কাকার স্ত্রীকে সঠিক বিচার দিতে ব্যর্থ হন। তখন মোমিন কাকার স্ত্রী আইনি পদক্ষেপ নিলে দাফন করার 41 দিন পর 24শে আগস্ট বৃহস্পতিবার পুলিশ এসে লাশ উত্তোলনের কাজ শুরু করে। সাথে সাংবাদিকও আসে। কবর থেকে লাশ উঠানোর কথা শুনে অল্প সময়ের ব্যবধানেই আশেপাশের 10 থেকে 12 গ্রামের উৎসুক শত শত জনতায় ভরে যায় কবরস্থানের ভেতরে থাকা মসজিদের বাইরের অংশ এবং আমাদের বাড়ির আশেপাশের রাস্তা। ছেলে, মেয়ে, ময়, মুরব্বী সকল শ্রেণীর মানুষে ভরে ওঠে কবরস্থানের বাউন্ডারির বাইরের অংশ। লাশ উঠানোর সময় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। যেহেতু দাফনের 41 দিন পার হয়েছে, তাই লাশ অর্ধগলিত। চোখ দুটো নষ্ট হয়ে গেছে, শরীর থেকে চামড়া খসে ঝুলে পড়েছে এবং শরীরের অনেক অংশ মুচে গলে খসে গেছে। মাংস পচার বোটকা গন্ধে চারিদিক ভরে যায়। এরপর লাশ পলিথিন দিয়ে পেঁচিয়ে দড়ি দিয়ে বেঁধে ভ্যানে করে নিয়ে চলে যায়। পরের দিন দুপুরের পর এসে অন্য জায়গায় নতুন কবর করে পলিথিনে পেঁচানো অবস্থায় ভ্যান থেকে কবরে ফেলে দেওয়া হয়। কোনোভাবে মাটি চাপা দিয়ে পুলিশ ও মর্গের লোক চলে যান। মূল ঘটনা শুরু হয়
লাশ দাফনের 2 দিন পর থেকে। কবরস্থানে যেহেতু সবার বাড়ি আশেপাশে, তাই তখন সবাই একটু ভয় পেতে শুরু করে। আমাদের বাড়ির সাথেই পাশের এক বাড়ির সম্পর্কে কাকা হন। কাকা কাজের সুবাদে বাড়ির বাইরে থাকেন, বাড়িতে চাচি আম্মা একাই থাকেন। বলে রাখা ভালো, চাচি আম্মা অন্তঃসত্ত্বা ছিলেন। প্রথমবার তিনি গর্ভবতী হয়েছেন, তাই ভয়ে তার স্বামীকে বাসায় আসতে বলেন। তো ওনার স্বামী হাতের কাজ সেরে পরদিন রাতে আসবে বলে জানায়। তো পরদিন সন্ধ্যা গড়িয়ে রাত নেমে পড়ে, তবুও তার স্বামী বাড়িতে আসে না। আসতে দেরি হচ্ছে দেখে চাচি আম্মা তার স্বামীর নাম্বারে ফোন দিলে নাম্বার বন্ধ পায়। এদিকে চাচি আম্মা রাত জেগে স্বামী আসার অপেক্ষায় শুয়ে থেকে টিভি দেখছিলেন। হঠাৎ রাত তখন প্রায় 12:30 বাজে। বাইরে কবরস্থানের সামনাসামনি তাদের গেট কেউ নক করছে এবং চাচি আম্মার নাম ধরে 2 বার ডাক দিল। তো ডাক শোনা মাত্র স্বামীর জন্য চিন্তিত হয়ে অপেক্ষায় থাকা চাচি আম্মা খাট থেকে তাড়াহুড়ো করে উঠে দরজা খুলে যেই না উঠোনে বের হয়, পচা মোটকা মাংস পচা গন্ধে তার গা গুলিয়ে আসে। তবুও মুখে আঁচল দিয়ে ঢেকে যেই না বাইরের গেট খোলেন তিনি, যেটা দেখেন সেটা দেখার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন গত 2 দিন হলো দ্বিতীয়বার দাফন করা সেই মমিন কাকার পচতে শুরু করা অর্ধগলিত লাশ সেখানে দাঁড়িয়ে আছে। যেহেতু তিনি সামনাসামনি ছিলেন, তাই পোস্টমর্টম করার পর কপাল এবং বুকের মাঝ বরাবর যে সেলাই থাকে সেগুলোও তিনি দেখতে পান। তিনি এটা দেখার পরে স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকেন, নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেন। চিৎকার দিয়ে সরে আসার সাহসও তার ছিল না। দাঁড়িয়ে থাকা অবস্থায় চাচি আম্মা দেখলেন সেই লাশটির অর্ধ গলিত ঝুলন্ত চামড়াওয়ালা হাত একটা কবজি শক্ত করে চাপ দিয়ে ধরে আছে এবং বলছে, পানি দে, পানি দে। এইভাবে যখন 3 বার পানি চায়, চাচি আম্মা একটা জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। তার চিৎকার শুনে আমরা সহ আশেপাশের বাড়ির কয়েকজন বের হয়ে তার গেটের কাছে গিয়ে দেখি উনি গেটের সামনে উপুর হয়ে পড়ে আছেন। এরপর আমরা ধরাধরি করে তাকে ঘরে নিয়ে মাথায় পানি ঢালা শুরু করি। কিছু সময় পর তার স্বামী বাড়িতে এসে দেখতে পান তার স্ত্রী অজ্ঞান হয়ে আছেন। একটু পর জ্ঞান ফিরে আসে এবং চিৎকার দেওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি নিজের মুখে এই কথা বলেন। এরপর সবাই যার যার বাড়িতে চলে আসি। পরের দিন সকালে কান্নাকাটি শুনে তাদের বাড়ির দিকে যাই এবং সেই কাকার মুখে শুনি সারা রাত চাচি আম্মার হালকা পেট ব্যথা শুরু হয় এবং সকালে পেট ব্যথা বেড়ে গেলে চাচি আম্মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলেন পেটের ভেতরে বাচ্চা মারা গেছে। এই ঘটনার পর কবরস্থানের আশেপাশে সবাই ভীষণ ভয় পাওয়া শুরু করে। বেশি রাত হলে আর কেউ বের হয় না। তো এইভাবে 2-3 দিন যাওয়ার পরে আমাদের গ্রামের এক ইজি বাইক চালক রাতের ভাড়া শেষ করে, ইজি বাইকের চার্জ খুব সামান্যই ছিল, সেই চার্জ ওই এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। তো কবরস্থানের রাস্তার ঠিক মাঝ বরাবর যখন তিনি আসেন, সেই মুহূর্তে ধপ করে কবরস্থানের 3 পাশের সব লাইটগুলো অফ হয়ে যায় এবং তার ইজি বাইকের চার্জ শেষ হয়ে যায়। সেই মুহূর্তে ইজি বাইকের সামনের লাইট অফ হয়ে যায় স্বভাবত কারণেই এবং ইজি বাইকটি রাস্তায় থেমে যায়। তার মনের ভেতরে অজানা ভয় এসে বাসা বাঁধতে শুরু করে। সে তখন তার পকেট থেকে ফোন বের করে এবং দেখে যে ফোনেও চার্জ নেই। হঠাৎ খেয়াল করে চারপাশে একদম অন্ধকার জমাট বেঁধে গেছে। কারো বাড়ির কোনো আলো কবরস্থানের রাস্তায় এসে পড়ছে না। হঠাৎ ভালো করে খেয়াল করে দেখে তার চারপাশে অন্ধকারের গোমট বাঁধা এক অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। সে তখন ইজি বাইকের ভেতরে তার আসনে গিয়ে বসে। এরপর খেয়াল করে কি যেন থপ থপ করে কবরস্থানের ভেতর থেকে গেটের দিকে দ্রুত আসছে। হঠাৎ সেই মাংস পচা বোটকা গন্ধে ভরে যায় চারপাশ। অন্ধকারের মধ্যে 2 আগুনের গোলার মতো লাল টকটকে চোখ সে দেখতে পায় তার বরাবর দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে তার দিকে। যেহেতু চারপাশে অন্ধকার, তবুও সেই লাশটাকে স্পষ্ট দাঁড়িয়ে থাকতে দেখতে পাওয়া যায়। এইভাবে থপ থপ পায়ে এগিয়ে আসতে আসতে লাশটা তার গাড়ির একদম কাছে চলে আসে এবং তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, পানিতে। প্রচণ্ড ভয়ে সে জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। সেই রাতেই সবার সাথে আমারও ঘুম ভেঙে যায় এবং বাইরে বের হয়ে দেখি রাস্তায় অনেক মানুষ দাঁড়িয়ে আছে।
সবাই তাকে গাড়ি থেকে নামিয়ে মাথায় পানি ঢালে। বাড়ি যেহেতু কবরস্থান থেকে একটু পাশেই, তাই কয়েকজন মিলে তাকে বাড়িতে দিয়ে আসে। তার জ্ঞান ফিরলে তার কাছ থেকে সেই মুহূর্তের ঘটনা আমরা জানতে পারি। সবাই মিলে এবার মসজিদের ইমাম সাহেবকে সব ঘটনা খুলে বলি। ইমাম সাহেব যেহেতু পাশের গ্রাম থেকে এসে নামাজ পড়ান, তাই পুরো ঘটনা তাকে খুলে বলতে হয়। সব ঘটনা শুনে ইমাম সাহেব বলেন, প্রথমবার গোসল করিয়ে দাফন করা হয়েছিল, কিন্তু দ্বিতীয়বার গোসল করানো হয়নি, তাই এই সমস্যা হচ্ছে। হয়তো খারাপ কোনো জিন এই লাশের সাথে চলে এসেছে। যেহেতু লাশটি অপবিত্র অবস্থায় মাটি চাপা দেওয়া, তাই এই সমস্ত ঘটনা ঘটছে। এরপর তিনি টিউবওয়েল থেকে পানি নিয়ে আসতে বলেন এবং সেই পানিতে দোয়া পড়ে ফুঁ দিয়ে তিনি মমিন কাকার কবরের ওপরে তা ছিটিয়ে দেন। এরপর থেকে আর কোনো সমস্যার সম্মুখীন হইনি আমরা। মামলা এখনো চলমান আছে। নিহতের পরিবারের আসামিরা সবাই পলাতক। এই ঘটনা আমাদের এলাকার সবাই জানে, আর আমি এর প্রত্যক্ষ সাক্ষী, কারণ ঘটনা দুটোই ঘটেছিল আমার বাড়ির সাথেই এবং আমি সেখানে উপস্থিত ছিলাম। কবরস্থানের সেই কবর খনন করে লাশ বের করার ভিডিও অনেকেই ফেসবুক, ইউটিউবে শেয়ার করেছেন। লেখাটা হয়তো একটু বড় করে ফেলেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ঘটনা সিলেক্টেড হলে অবশ্যই জানাবেন। তারপরে তিনি তার নাম মোহাম্মদ নাইম লিখেছেন এবং ডিগ্রিপাড়া ছনগাছা সিরাজগঞ্জ থেকে তিনি এই ঘটনা লিখছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। না, ঘটনাটি বড় হয়নি, যতটুকু সময় লাগবে আপনার ততটুকু সময় তো আপনি নেবেনই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। আশা করছি ভবিষ্যতেও আপনার কাছ থেকে ঘটনা পাবো। আজকে বিদায় নিতে হবে, কথা হবে আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। যদি ভালো লাগে আমাদের আজকের এই এপিসোডটি শেয়ার করুন বন্ধুদের সাথে। আল্লাহ হাফেজ।